লীগ নেতার হত্যাকাণ্ড এই দুটি প্রসঙ্গকে নিয়ে সারা দেশের রাজনীতিতে আলোচনা চলছে, মিডিয়ায় আলোচনা চলছে। আমরা সেই প্রসঙ্গে আসব। শুরুতে একটু মাননীয় প্রধানমন্ত্রীর জাপান সফরের এই বিষয়টি নিয়ে একটু সংক্ষেপে একটু আলোচনা করতে চাই আপনাদের দুজনের কাছ থেকেই। আমরা জানি যে জাপান একটি গুরুত্বপূর্ণ দেশ এবং সেই বাংলাদেশের সঙ্গে জাপানের একেবারে জন্মের সময় থেকে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। জাপান এক ধরনের নিঃশব্দ ডোনার বলা যায় বাংলাদেশের ক্ষেত্রে। প্রধানমন্ত্রীর এই সফরটিও দেখছি যে তুলনামূলকভাবে অত্যন্ত গুরুত্ব পাচ্ছে জাপানে। প্রথম অবস্থাতে আমরা যেটা দেখে আমাদের কাছে যেটা মনে হচ্ছে, হায়দার আকবর খান রন, আপনার কাছ থেকে যদি একটু জানতে চাই আপনার পর্যবেক্ষণ কি? না, এটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হয় না, খুব স্বাভাবিক ব্যাপার। এটা ব্যক্তি হাসিনা অথবা ব্যক্তি আর কেউ থাকলো কি থাকলো সেটা ব্যাপার নয়। জাপান আজকে যে অবস্থা, সে অবস্থায় তারা একটা ডিপ্লোম্যাটিক মুভ নিচ্ছে হোল অফ মানে এশিয়ার, পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়া এই এলাকায়। এটা সেদিক থেকে তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বটে। এখানে মানে বাংলাদেশের অবস্থান থেকে এটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের থেকে কি পাওয়ার আছে যেটা বলা হচ্ছে, বা জাপানের কাছ থেকে বাংলাদেশ আসলে কি পেতে পারে, কোন জায়গাগুলোতে সুবিধা পেতে পারে? দেখেন, ব্যাপার হলো যে বিদেশিরা যারা আসে তারা তাদের স্বার্থেই আসে এবং জাপানি এড অথবা অন্য অন্য এডের সঙ্গে আমাদের পার্টির দৃষ্টিভঙ্গি আছে। এগুলোকে আমরা খুব বেশি মানে জনস্বার্থ সংশ্লিষ্ট বলে আমরা কখনো মনে করি না। কারণ হচ্ছে যে এই সমস্ত এডের মধ্য দিয়ে তাদের অর্থনৈতিক স্বার্থটাই বেশি, যেখানে আমাদের মানে আমরা যেটাকে সাম্রাজ্যবাদী শোষণ ইত্যাদি বলি সেগুলো সংশ্লিষ্ট থাকে। যাই হোক, এটা ঋণ বা অনুদান দুটি ক্ষেত্রে কি একই প্রসঙ্গ, একই দৃষ্টিভঙ্গি আপনাদের? হ্যাঁ হ্যাঁ, অনুদানও যেটা হয় তার সঙ্গে অনেক নানা রকম স্বার্থ জড়িত থাকে। এনিওয়ে, তবুও আমরা চাই যে এই বিভিন্ন দেশের সঙ্গে জাপান বা চীন এই সমস্ত দেশের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পাক, বিনিয়োগ আসুক, এটাও আমরা চাই। এই সফর থেকে কি সেটা আসার সম্ভাবনা দেখছেন? এটা আমি বলতে পারবো না, এখন দেখতে হবে। আমি ঠিক এই মুহূর্তে বলতে পারবো না। জি, নাইমুল ইসলাম খান, আপনার পর্যবেক্ষণ কি? একটা দিক হচ্ছে যে 5ই জানুয়ারির নির্বাচনের ভিতর দিয়ে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এটা প্রথম সফর হিসেবে একটা গুরুত্বপূর্ণ দেশে, এবং এই 5ই জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমা শক্তির সাথে বর্তমান সরকারের যে আমি বলবো যে অবন্ধু সুলভ দূরত্ব বা শীতল সম্পর্ক আছে, সেটার প্রেক্ষিতে সেই পশ্চিমাদেরই এশিয়ার প্রতিনিধি, শীর্ষ প্রতিনিধি জাপানে মাননীয় প্রধানমন্ত্রীকে অন্যান্য যে কোনো সময়ের চাইতে একটু উল্লেখযোগ্য বা চোখে পড়ার মতো মর্যাদার সঙ্গে গ্রহণ করা হচ্ছে। লাল গালিচা সম্বর্ধনা শুধু নয়, তাকে রাষ্ট্রীয় অতিথিশালায় এর আগে আমরা দেখেছি আমাদের প্রধানমন্ত্রীরা হোটেলে গিয়ে থাকতেন সরকারি সফরে। এবারে সরকারি সফরে কিন্তু রাষ্ট্রীয় অতিথিশালায় প্রধানমন্ত্রীকে থাকতে সুযোগ করে দেওয়া হয়েছে। সুতরাং এটা এক ধরনের জাপানিজ ইন্টারেস্টের বিষয়। এখন এটার সঙ্গে আমেরিকান কোনো কমিউনিকেশন স্ট্র্যাটেজিক দায়িত্ব থ্রু জাপান কোনো কিছু আছে কিনা সেটা একটা দেখার বিষয় হবে সামনে। আর দ্বিতীয়ত আপনার যে মূল প্রশ্নটা যে বাংলাদেশের কি পাওয়ার আছে, পাওয়ার জন্য আমাদের দুই রকম ইনিশিয়েটিভের দরকার হয়। একটা হলো পলিটিক্যাল আর একটা হলো প্রফেশনাল। আমাদের পলিটিক্যাল ইনিশিয়েটিভগুলিরও ঘাটতি আছে, কিন্তু যাও কিছু পলিটিক্যাল ইনিশিয়েটিভ থাকে, ইন মোস্ট কেসেস এগুলির প্রফেশনাল ফলো আপ হয় না, যার ফলে আমাদের তীব্র সমালোচনা আছে, প্রচুর সমালোচনা। আমরা প্রচুর কথা বলেছি, অনেক জায়গায় অনেক সুযোগ। এখন আমি একটু প্রস্তুতি নিয়ে আসলে অন্তত 1-2 ডজন বলতে পারতাম যে কোন দেশে কোন সুযোগ কেন। আরেকটি বিষয় যে আমাদের রাষ্ট্রপ্রধানরা যখন একটি দেশ সফরে যান, সেখানে গিয়ে তখন অনেকগুলো প্রসঙ্গ আলোচনা হয়, এইটা পাবো ওইটা পাবো এইটা হবে, কিন্তু একটি সফরের পরবর্তীতে কি হওয়ার কথা ছিল আর কি হলো এই কেন্দ্রিক কোন আলোচনা আমরা কোনোদিন দেখি না। এগুলি কখনো আমরা যেটাকে বলে যে এইগুলির মানে ধরেন একটা কোয়ার্টারলি মান্থলি ফলো আপ আমরা সাংবাদিকতায় করি না। অ্যাকচুয়ালি আমাদের সাংবাদিকতা ব্যাপারটা আমাদের একটু কম গুরুত্ব পায়। আমরা যদি দেখতাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় কোথায় গিয়ে কি করলো, তারপরে এভরি 3 মাস যদি আমরা গিয়ে প্রশ্ন করতাম ওই কাজটার কি হলো, ওই কাজটার কি হলো। এখন কিছু কথা হবে যে জাপান অমুক কাজটি করব, জাপানের অমুক বিনিয়োগ আসবে, কিন্তু সেটা আসলো কিনা, কেন আসলো না। আমার হঠাৎ করে এখন মনে পড়ছে, যেমন অস্ট্রেলিয়াতে আমাদের রাষ্ট্র দূতাবাস করার জন্য একটা জমি,
এটা হাতছাড়া হয়ে গিয়েছিল, তারপরে কিছুদিন আগে আবার বহু কষ্ট করে এটা ফেরত আনা হয়েছে, আবার এটা চলে যাওয়ার উপক্রম, কারণ ওই নির্ধারিত সময়ে বাড়ির কাজ শুরু হচ্ছে না, বা সরি জমিটা রেজিস্ট্রেশনই করা হচ্ছে না। তো এইগুলি এটাতে কেন হচ্ছে না এটা আমরা কখনো গিয়ে Follow up ওইভাবে না। মানে ফলো আপ করি না। তো এটা আমার মনে হয় যে সাংবাদিকতার দুর্বলতা গুলিও আমাদের দূর করা দরকার, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দুর্বলতা। রাষ্ট্রের দায়িত্বে যারা ম্যান্ডেটেড তারা তো এই বিষয়গুলিকে প্রফেশনালি ফলো আপ করবেন। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তো এখন আর আনারই একটা মন্ত্রণালয় না, এখন এটা যথেষ্ট রিজু ঝানু একটা ডিপার্টমেন্ট। দেখা যাক, আমরা নিশ্চয়ই এই প্রসঙ্গটি নিয়ে আরো কয়েকদিন আলোচনা করব। 4 দিনের সফর, হ্যাঁ, যেহেতু- প্রথম দিন চলছে মাত্র। জি, প্রিয় দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। আসসালামাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। নাম বলে প্রশ্ন করুন। জি, আমি এম ইমরান, ফেনী রামপুর থেকে। জি, বলুন। জি, একরাম হত্যার মামলার প্রধান আসামি জায়েদ এবং শিবলু, যারা যে গাড়িটি ব্যবহার করেছে 27-22 ঢাকা মেট্রো খ। জি, বলুন, প্রশ্নটি বলুন। জি, ওনার গাড়িটি জব্দ করার জন্য আর আপনার সংসদ সদস্য কি গ্রেপ্তার হবে না? আমরা এটা আশা করি না। জি, অনেক অনেক ধন্যবাদ। মানে গাড়িটি জব্দ করার জন্য, মানে কি গাড়িটি কি এখনো জব্দ হয়নি, জব্দ করার দরকার, সে কথা বলছেন? সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। জি, হায়দার আকবর খান রন, আমরা যে প্রসঙ্গে যেতে চাইছিলাম এখন, দর্শকের প্রশ্ন সেটি যে ফেনীর একরাম হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেপ্তার হয়েছেন, এবং এই মামলাটির কিন্তু গত 2 দিনে একটা অগ্রগতি আমরা দেখছি, যে মূল আসামিদের অনেকেই ধরা পড়েছে। আপনার পর্যবেক্ষণ জানতে চাই, বা ব্যাখ্যা বা না, বিশ্লেষণ জানতে চাই। বিষয়টা হচ্ছে যে আমি তো মানে ডিটেলস বলতে পারবো না যে কে আসামি, কে কদ্দূর কি করেছে এটা বলতে, কিন্তু যে সাধারণ যে জিনিসটা দেখা যাচ্ছে, এই ফেনীর ঘটনা, নারায়ণগঞ্জের ঘটনা, বিভিন্ন ঘটনা, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বা বিচ্ছিন্ন হলেও এটা একটা ধারাবাহিকতা রয়ে গেছে মনে হচ্ছে যে। এবং এই ঘটনা কিসের ধারাবাহিকতা? ধারাবাহিকতা খুন, গুম, হত্যা, সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস এবং ব্যক্তি সন্ত্রাস, যেখানে রাষ্ট্র বিভিন্ন পক্ষ অংশ জড়িত, এই যে ব্যাপারটি, একটা অরাজকতা যেটা চলছে, এই জিনিসটা দেখা পার্টিকুলারলি ওই ক্ষেত্রে কোন লোক ইনভলভ, কে ইনভলভ মানে না। পত্রপত্রিকার রিপোর্ট অনুযায়ী, ঠিক আছে, দর্শক কথা বলছেন, পত্রিকায় যে Of সমস্ত course, of রিপোর্ট course, এসেছে of তার course, ভিত্তিতে, হ্যাঁ, তার ভিত্তিতে, আমাদের আজকের পর্যালোচনাও তাই। হ্যাঁ, ঠিক আছে, এটা বুঝলাম। তো ওই ব্যাপারে তো আমি অধিক কিছু বলার আমার নাই, কিন্তু জিনিসটা সাধারণভাবে যেটা হচ্ছে, একটা চরম নৈরাজ্য, অরাজকতা, গুণ খুমের রাজত্ব চলছে, দেশে গণতন্ত্র নাই, এবং পার্টিকুলারলি 5ই জানুয়ারি নির্বাচন, যেটা নির্বাচন নয় অ্যাট অল, সেদিন থেকে গণতন্ত্রটা হত্যা হয়ে গেছে। এবং এই অবস্থা থাকলে, এবং এইরকম একটা অনির্বাচিত সরকার, মানে আসলে অনির্বাচিত সরকার যদি থাকে, এগুলো আরো বেশি করে বৃদ্ধি পাবে বলে আমার কাছে আশঙ্কা হয়। সরকারের পক্ষ থেকে এই নারায়ণগঞ্জ এবং ফেনীর এই দুটি ঘটনার ক্ষেত্রে বিশেষ করে দুটি জায়গাতেই বলা হচ্ছে যে সরকার পদক্ষেপ নিয়েছে, র্যাবের সাবেক কর্মকর্তাদের গ্রেপ্তার করেছে, রিমান্ডে নিয়েছে। ফেনীর ঘটনার বেশ কয়েকজন অপরাধী নয়, অভিযুক্ত ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে। এগুলোকে কি আপনি এই সংকট কাটিয়ে ওঠার ক্ষেত্রে ইতিবাচক বলবেন কিনা? এই একটা পার্টিকুলার ঘটনায় পার্টিকুলার স্টেপ দিয়ে তো আমি সামগ্রিকভাবে বলতে পারছি না। সামগ্রিকভাবে যেটা হচ্ছে যে বিভিন্ন যে হত্যা, গুম, খুন যেগুলো চলছে, এগুলোর সঙ্গে সরকার জড়িত, এগুলোর সঙ্গে সরকারের দলের লোক জড়িত, সরকার সরাসরি না, দলের লোক জড়িত। র্যাবের বিরুদ্ধে আমাদের অভিযোগ বহুদিন থেকে ছিল, সেই র্যাবের কর্মকর্তারা এর সঙ্গে জড়িত এখন বেরিয়ে আসছে। এবং এটা যদি এইভাবে চাপ না হতো, নারায়ণগঞ্জে ওই যে লাশগুলোকে ফেলে দিয়ে গলায় ইট বেঁধে ফেলে দিয়েছে, হঠাৎ থেকে মানে অজানা কারণে সেটা ভেসে উঠল। আমি বলবো লাশ ভেসে ওঠেনি, আমাদের যে সমস্ত অজানা ঘটনা ছিল বা যেগুলোর সম্বন্ধে সন্দেহ ছিল, সে সমস্ত ঘটনাগুলো আজকে ভেসে উঠেছে একটা তার কদর্য চেহারাটা ভেসে উঠেছে। এবং এটা খুবই আশঙ্কাজনক, মানে খুবই উদ্বেগজনক। এবং এই অবস্থায় চলতে থাকে। আমার প্রশ্নটা ছিল এই জায়গাতে যে সরকারের যে আচরণ, সরকার যে কাজ করছে বলে বলছে, এতে আপনি সামগ্রিকভাবেই বলেন, সুনির্দিষ্ট করার দরকার নেই, সামগ্রিকভাবে আপনি কি মনে করছেন কিনা যে সরকার? আমি মোটেই স্যাটিসফাইড না। নাঈমুল ইসলাম খান, আপনি কি মনে করেন?
অনেক আলোচনা হচ্ছে, কোনো তদন্ত হচ্ছে না, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, আবার এর মধ্যেই আসামি ধরা পড়ছে, সরকার বলছে সবই করছি, আগে যা হয়নি আমরা এখন সেটা করার চেষ্টা করছি। পরিবেশটা একটু একটু গোলমেলে, মানে অ্যাপারেন্টলি অনেক কিছু হচ্ছে, কিন্তু এইগুলির অধিকাংশ ক্ষেত্রে এইগুলি কাজগুলি শুরু হয় একটু সময়ের পরে, একটু বিশৃঙ্খল ভাবে, মনে হয় যেন প্রফেশনাল অ্যাপ্রোচটা নাই। আমরা যে কোনো কাজ করলে আমরা বলি একটা প্রোটোকল থাকে, মানে ডিউ প্রসেস থাকে, ওই প্রসেসগুলি থাকে না। কাজগুলি করা হয়, একটা অ্যাটেম্পট থাকে, কিন্তু এগুলি কনফিউজও করা হয়। আপনি যদি দেখেন যে সরকারের পক্ষ থেকে শীর্ষ পর্যায় থেকে এই কয়েকটি ঘটনার ক্ষেত্রে প্রতিটিতেই প্রতিপক্ষ দলের উপরে দায়িত্ব প্রথম অবস্থাতে একিউজ করা হয়েছিল, কিন্তু পরিস্থিতির প্রেক্ষিতে কিন্তু উন্মোচিত হয়েছে যে অন্তত এই কয়টি বিষয় একেবারেই সরকারি দলের নিজস্ব অন্তর্কন্দলের বহিঃপ্রকাশ ছিল। আমার কাছে একটা জিনিস মনে হয় যে আমরা আলোচনা করছি না সম্ভবত, এটা আমার আজকেই মনে হচ্ছে অনেস্টলি স্পিকিং, যে আমাদের কিন্তু স্বাধীনতার পরে দ্বিতীয় টার্ম গভর্নেন্সের অভিজ্ঞতা নাই, তো সেকেন্ড টার্ম গভর্নেন্সের অভিজ্ঞতা নাই। তার উপরে এই সেকেন্ড টার্মটা আবার অত মানে মানে যেটাকে বলে সবার কাছে গ্রহণযোগ্যভাবে একটা সেকেন্ড টার্ম না, এটা বিতর্কিত, অগ্রহণযোগ্য, মানে এটা দেশে এবং বিদেশে ব্যাপকভাবে দুর্বল একটা, এমনকি এটা সরকারি দলও স্বীকার করে। আমি যদি সরকারি দলের ভাষ্যটাও বলি, তারাও বলে এটা সুন্দর নির্বাচন হয়নি। তো সেকেন্ড টার্ম যেটা ইটসেলফ একটা নতুন অভিজ্ঞতা, তারপরে আবার এটার এতগুলো দুর্বলতা এই সেকেন্ড টার্মটার। তো সেই ক্ষেত্রে সরকারেরও যেমন কিভাবে কি করতে হবে জানাশোনার মধ্যে ঘাটতি আছে, বিরোধী দলেরও ঘাটতি আছে, এবং সবচেয়ে বড় কথা এই সরকারি দলের যে স্থানীয় পর্যায়ের যে শক্তি, এই শক্তি, আমি শক্তি বলবো মানে এটা মানে কর্মী সমর্থক বলবো না, তাদের যারা বেনিফিশিয়ারি, এরাও সেকেন্ড টার্মটার ব্যাপারে কি করবে, তাদের যে স্থানীয় আধিপত্য। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমরা রাজনৈতিক হত্যাকাণ্ড বলি কোনগুলিকে? আমি শাহ এস কিবরিয়ার হত্যাকাণ্ডটাকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলবো, আমরা হাসানুল্লাহ মাস্টার একটা রাজনৈতিক হত্যাকাণ্ড বলবো, কিন্তু এইগুলি কিন্তু রাজনৈতিক হত্যাকাণ্ড না, যদিও এটার মধ্যে রাজনৈতিক দল আছে, কিন্তু এটার মধ্যে মূলত আছে স্থানীয় প্রভাব প্রতিপত্তির বিষয়, এবং এই প্রভাব প্রতিপত্তিটা কিন্তু ইতিবাচক কোনো কিছুর প্রভাব প্রতিপত্তি না, এটা ওই টেন্ডার, দখল, বালু মহাল ইত্যাদি। তো এগুলি সবই হলো অবৈধ অর্থনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য যে প্রভাব বলয় সেটার। এখন আমাদের এখানে তো অভিজ্ঞতা 5 বছর। আপনি খেয়াল করে দেখেন, আমরা কিন্তু সাংবাদিকতা আগে বলতাম যে 5 বছর যদি বিএনপি ক্ষমতায় থাকে তখন আওয়ামী লীগের রেট কমে, বিএনপির রেট বাড়ে, আবার পরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে আওয়ামী লীগের রেটটা হায়ার হবে বিএনপির, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের আছে। কিন্তু সেকেন্ড টার্ম হলে সেটার জন্য যে ধৈর্য ধরার অভিজ্ঞতা আমাদের নাই, আমাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই, আমরা প্রোটোকলও জানা নাই, আমরা উই ডোন্ট নো হোয়াট ইজ দি ডিউ প্রসেস, কিভাবে আমরা কি সামলাবো। তো এই সংকটটা সঙ্গে আবার ঘনীভূত হয়ে যাচ্ছে যেহেতু জাতীয় পর্যায়ের সরকারের ওই কোট আনকোট লেজিটিমেসির একটা প্রশ্নবিদ্ধ লেজিটিমেসি। তো এই জায়গাটাতে আমার মনে হয় আমাদের সকলকেই একটু নিবিড় ভাবে ঠান্ডা মাথায় এগুলি বিবেচনা করতে হবে, নইলে এই সংকটটা কিন্তু আরো বিস্তৃত হবে। কারণ এটা সকলের ক্ষেত্রেই, তো আপনি যে কোনো জায়গায় মনে করেন বিশ্ববিদ্যালয় পর্যায়ে সবারই প্রস্তুতি ছিল যে 5 বছর ওরা রাজত্ব করবে, 5 বছর আমরা। এই যে এখন যে সর্বক্ষেত্রে এটা দীর্ঘমেয়াদী ঝামেলা চলে আসলো, এইটার সাথে অ্যাডজাস্টমেন্ট সোসাইটি কিভাবে করবে, এই অ্যাডজাস্টমেন্টের যেখানে যেখানে ঘাটতি হবে সেখানেই নানান রকম মানে ল এন্ড অর্ডার সিচুয়েশন তৈরি হবে। আপনি কি মনে করেন এই যে নাঈমুল ইসলাম খান যে দিকটির কথা বললেন, এবং আপনি বারবার বলছেন যে নির্বাচন, জনপ্রিয়তা না থাকা, নির্বাচন না হওয়া, এই প্রসঙ্গগুলো, তারপরে তো সরকার তো চলছে, সরকার তো তার কার্যক্রম চালিয়ে নিয়ে যাচ্ছে, এবং এইভাবে তো 5 বছর চলার কথা। 5 বছর চলবে কিনা আমি জানি না, এখন মানে চলার কথা বলছি, চলার কথা, ঠিক আছে। হ্যাঁ, তারা কিন্তু বলেছিল যে এটা নিয়ম রক্ষা নির্বাচন, প্রথমে বলেছিল এটা নিয়ম রক্ষা নির্বাচন। সে অবস্থায় তো যদি নিয়ম রক্ষা নির্বাচন হয়ে থাকে তাহলে মধ্যবর্তী নির্বাচন দেওয়ার কথা, কিন্তু সেগুলো তারা ভুলে গেছে, এবং আনটিল আনলেস সাফিসিয়েন্ট চাপ যদি না হয় তারা দেবেও না, 5 বছর চালাবে। ওনার সঙ্গে আমি একমত। সেটা হচ্ছে যে এই যে সেকেন্ড টার্ম আসলো, সেকেন্ড টার্ম ইটসেলফ একটা নতুন জিনিস, ঠিক আছে, কিন্তু সেই জন্যই যে এটা ঘটনাটা ঘটছে ব্যাপারটা তা নয়। সেকেন্ড টার্ম আসলো কিন্তু মোস্ট মানে ইললিগাল ওয়েতে,
আমার মতে একেবারেই অবৈধভাবে জোর জবরদস্তি করে ইলেকশনটা নামকে বাস্তে ইলেকশন, ওটা কোনো ইলেকশনই হয়নি। কিন্তু সাংবিধানিকভাবে কি এটাকে অবৈধ বলার কোনো সুযোগ আছে? নৈতিকভাবে তো বলা যায়, নৈতিকভাবে অবৈধ। সাংবিধানিক আইনগতভাবে তো অবৈধ নয়। আইনটা তো বড় ব্যাপার না, মানুষের কাছে গ্রহণযোগ্যতা, নৈতিকতা সবকিছু। আপনার 100 কত ইয়ে 53 জন আনইলেক্টেড হয়ে গেল, কনস্টিটিউশন অল রাইট, আনঅপোজ হয়ে গেল, কনস্টিটিউশন অল রাইট। তারপরে 10% ভোট পড়লো না, ডাজন্ট ম্যাটার, একটা ভোট পড়লো, ইলেকশন ইজ ইলেকশন। এই দিকটা দেখলেই তো হবে না, পিপল, তার মাইন্ড, তার নৈতিকতা, নৈতিক গ্রহণযোগ্যতা পিপলের কাছে, বিদেশের কাছে, সবকিছু মিলে। এখন এই তলার দিকের লোকরা, তাদের লোকরা যদি বলে যে উপর তলায় তুমি যা খুশি করে ক্ষমতা থাকতে পারো, তাহলে আমি কেন পারবো না? আমি বলেছিলাম যে এবার যদি জোর জবরদস্তি করে ক্ষমতা আসে, কোনো একটা টক শোতে বলেছিলাম যে, অথবা খবরের কাগজে লিখেছিলাম যে তাহলে এই ছাত্রলীগের এবং যুবলীগের দাপট কি দেখেছেন, তা 10 টাইমস হবে, তা 20 টাইমস হবে। এই আলামতগুলো দেখা যাচ্ছে। এটা একটা। দ্বিতীয় আরেকটা বেসিক ব্যাপার, সেটা হচ্ছে আমাদের দেশে যে পুঁজিবাদ যেভাবে ডেভেলপ করেছে, একটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল পুঁজি আছে কিছু, কিন্তু তার চেয়েও বড়টা হচ্ছে যে এটা লুটপাটের পুঁজি, যে কারণে আমরা লুটেরা পুঁজিবাদ কথাটা ব্যবহার করি। অনেকে আপত্তি করে যে তাহলে কি অলুটেরা পুঁজিবাদ? একটা ফোন নিয়ে আপনার কাছে আবার আসছে, কিন্তু দর্শক অপেক্ষা করছেন। যে দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমি সিলেট থেকে গুলজার বলছিলাম। বলুন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবং নোয়াখালীর দুটি লোমহর্ষক হত্যাকাণ্ডের পরে সরাসরি বিএনপিকে দায়ী করে যে বক্তব্য দিয়েছেন, তদন্তে তো তা অসার প্রমাণিত হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, সম্মানিত আলোচকবৃন্দের কাছে, অগণতান্ত্রিকভাবে নির্বাচিত বাংলাদেশের বর্তমান আইনগত বৈধ প্রধানমন্ত্রী এরকম বক্তব্য দেওয়াটা তার যে শপথ নিয়েছেন তিনি, সেই শপথ ভঙ্গের আওতায় পড়ে কিনা? জি, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক খুব চমৎকার করে সাজিয়ে গুছিয়ে লিখে প্রশ্ন করেছেন। আমরা আসলে এরকম সাধারণ গোছানো প্রশ্নই চাই, যে বাড়তি কোনো কথা নাই কিন্তু সুনির্দিষ্ট করে প্রশ্ন, এবং শব্দগুলোর ব্যবহার খুব সুনিপুণ। জি, আপনি যেটা বলছিলেন, পরবর্তীতে দর্শকের এই প্রশ্নের জায়গাতে আপনি যদি কিছু বলতে। প্রশ্নের মানে মূল ব্যাপারটার সঙ্গে তো আমি কোনো দ্বিমত পোষণ করি না, আর এই ধরনের কথা তিনি বলতেই পারেন না। একটা বিচার কার্য সম্পন্ন না হওয়ার আগে কোনো অবস্থাতেই তিনি এই বলতে পারেন না, কেউই বলতে পারে না, আর প্রধানমন্ত্রী তো পারেই না। তা আমাদের প্রধানমন্ত্রীর বাড়তি কথা বলার তো অভ্যেস আছেই, সেই দিক থেকে তাকে কিছু ক্ষমা করা যেতে পারে, এটা তার স্বভাবগত দোষ, কি করার আছে। যাই হোক, যেটা বলছিলাম, আমাদের দেশে পুঁজিবাদীদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে একটা আদিম পুঁজি সঞ্চয়ের যে মানে বৈশিষ্ট্য, সেটা এর মধ্যে পাওয়া যায়। অর্থাৎ রাষ্ট্রীয় সম্পদ লুট, বিদেশি যে ঋণ আসছে তার ব্যাপক অংশ আত্মসাৎ করে নেওয়া, এই যে কারণে টেন্ডারবাজি, দখলদারি, এই বিষয়গুলো আমাদের অর্থনীতির মধ্যে একটা ব্যাপক অবস্থান করে নিয়েছে, এবং সেই কারণেও এই ঘটনাগুলো, অরাজকতা আরো বেশি বৃদ্ধি পাচ্ছে এই অবস্থায়। জি, নাম ইসলাম খান, দর্শকের প্রশ্নের জায়গাতে যে মাননীয় প্রধানমন্ত্রী যে শপথ নিয়েছেন, আর তদন্তের আগে যখন অভিযোগ করে দিচ্ছেন যে অমুক দল জড়িত, এবং প্রাথমিক তদন্তেই বোঝা যাচ্ছে যে আসলে সেই দল জড়িত নয়, শপথ ভঙ্গ হচ্ছে কিনা, এই কেন্দ্রিক একটি প্রশ্ন। আমি কিন্তু উনি হয়তো একটু খেয়ালের বসে প্রশ্নটা করেছেন, বাট গুছানো। জি, কিন্তু আমি এই কয়েক সেকেন্ড ভাবলাম পরে আমার কিন্তু মনে হয় আসলেই শপথ ভঙ্গ। কারণ আমাদের তো শপথের একটা বড় অংশ হচ্ছে আমরা অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে আমি কোনো কার্য সম্পাদন করব না, এটা কিন্তু একটা ফান্ডামেন্টাল পার্ট। তো আমি দেখি যে আমাদের শপথ গ্রহণ করা মন্ত্রী, প্রধানমন্ত্রীরা, তারা অধিকাংশ সময় অনুরাগ বা বিরাগের বশবর্তী, মানে দুইটার যে কোনো একটাতে কথা বলে, হয় অতি অনুরাগ অথবা বিরাগ। তো এটা আসলেও আমরা কিন্তু প্রতিটি ক্ষেত্রে এটা খেয়াল করে করে এটা মনে করিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা আছে। এটা হলো একটা সাইড। দ্বিতীয় একটা দিক হচ্ছে, আমার জেনারেলি ইট ইজ নট অনলি অ্যাবাউট প্রাইম মিনিস্টার। আমার কাছে মনে হয় কোনো ক্রিমিনাল অফেন্স বা একটা অপরাধমূলক কাজ যখন ঘটে, সেটার বিষয়ে কোনো রকম কথা মানে নন প্রফেশনাল কথা, রাজনৈতিক কথা, মানে কারোর ব্যক্তিগত পরিচয়, রাজনৈতিক পরিচয়, পারিবারিক পরিচয়,
মানে ইত্যাদি উল্লেখ করাটাকে একটা আইনি অপরাধ হিসেবে গণ্য করার মতো কিছু করা দরকার। কারণ কি, এটাতে ইনফ্লুয়েন্সড হওয়ার আশঙ্কা থাকে। অবশ্যই অবশ্যই। কিন্তু থার্ড যেটা বলবো, এবার আমরা লক্ষ্য করলাম যে সেই রকম বলার পরও পারিপার্শ্বিকতার কারণে, চাপের কারণে, বা সবাই মিলে যেভাবে এটাকে ধরেছে সেই কারণে সম্ভবত, বা যে কোনো কারণেই হোক, প্রধানমন্ত্রীর বক্তব্য বা আওয়ামী লীগের সরকারের বক্তব্যটাকে ভুল প্রমাণ করেছে তাদেরই বাহিনী, প্রফেশনাল ফোর্স। এটা কিন্তু আবার একটা ইতিবাচক দিক যে প্রধানমন্ত্রীর স্ট্যাচারের একজন বিএনপিকে দায়ী করে কথা বলছেন। জামাতকে দায়ী করার পরেও প্রফেশনাল ইনভেস্টিগেশন ওয়াজ নেভার মিসলেড। তারা দেরিতে হলেও দে হ্যাভ মোটামুটি প্রফেশনালি কোয়ালিটি একটা ইনভেস্টিগেশন করে মোটামুটি মানুষের পারসেপশনের লাইনেই অপরাধীদের চিহ্নিত, এবং তাদের অনেককে দেরিতে হওয়ার কারণে অনেককে ধরতে পেরেছেন, সবাইকে পারেন নাই। কিন্তু ফেনী বা নোয়াখালীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন এই জায়গাটিতে জানতে চাই যে মোটামুটি ভাবে একটা কোনো কোনো ক্ষেত্রে গডফাদার বা মূল যে শেল্টার দাতা তার নাম বাইরে থাকে, মানে পেছনে থাকে, নাম জানা যায় না। কোনো কোনো ক্ষেত্রে নাম জানা যায়। নারায়ণগঞ্জ বা ফেনীর ক্ষেত্রে আবার নামগুলো জানা যাচ্ছে, আলোচনায় আছে, তারা কথাও বলছেন প্রতিনিয়ত এসে। এখন সাধারণ জনমানুষের একটি প্রশ্ন থাকে যে এরা যদি অক্ষত থেকে যায়, এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে রাষ্ট্র যদি উদ্যোগী না হয়, ব্যবস্থা বলতে তদন্ত করে যদি দোষী সাব্যস্ত হয়, সেই দিকে যদি না যাওয়া হয়, তাহলে প্রকৃত ব্যবস্থা নেওয়া হয় কিনা বা হচ্ছে কিনা আপনার কাছে কি মনে হয়? যদি সুনির্দিষ্ট করে আমি নারায়ণগঞ্জ এবং ফেনীর বিষয়ে জানতে চাই। আমি আপনার প্রশ্নটা ইজ ভেরি রিলেভেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আমি কিন্তু আজকেই আমি যখন টেলিভিশনের নিউজগুলি দেখেন, সেখানে কিন্তু এই যে আমলাতান্ত্রিক যে কমিটিটা হয়েছিল হাইকোর্টের নির্দেশে, তারা কিন্তু আজকে একটু নন স্পেসিফিক ভাবে কিন্তু এই প্রশ্নটাকে অ্যাড্রেস করে। তারা বলেছে যে আমরা আরো অনেকের সাথেই জিজ্ঞাসাবাদ করব, এটা তাদের তালিকায় আছে। যেমন আমি ওই দিন একটা পত্রিকায় দেখলাম, জয়নাল হাজারী নিজেই বলছেন যে আমাকে অ্যারেস্ট করা হোক এবং রিমান্ডে নিয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করা হোক। আমি বলে দিব, আমি জানি কি জানি, বা উনি যেটা জানে সেটা বলবেন। আমি আবার লক্ষ্য করেছি যে ওই নারায়ণগঞ্জের শামীম ওসমানও বলেছেন তিনিও যে কোনো তদন্ত কর্মকর্তার সামনে যে কোনো কথাবার্তা বলতে প্রস্তুত। এখন আমার কথা হচ্ছে যে এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং এর জন্য যে তাদের সংশ্লিষ্টতা থাকুক বা না থাকুক, মানে সংশ্লিষ্টতা বলতে বোঝাচ্ছি, ধরেন শামীম ওসমান হয়তো এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না, কিন্তু যেহেতু শামীম ওসমানের সাথে ওই লোকজনের সম্পর্ক ছিল, ওই লোকজন তো তার, হ্যাঁ তার সম্পর্ক ছিল, মানে আমি বলছি যে এই ঘটনাটার পরেও তার টেলিফোনিক যোগাযোগ ছিল, তিনি এটা এখন আর লুকোনো নাই জিনিসটা। সেই ক্ষেত্রে তার সাথে কথা বললে কোনো না কোনো দিক নির্দেশনাও তো হয়তো বেরিয়ে আসতে পারে। আর নূর হোসেনকে হারানোতে একটু সমস্যা হয়েছে, তাকে পেলে আরো বেটার ইনফর্ম আমরা হতে পারতাম। তো আমি এগুলি বলবো যে আমাদের প্রফেশনাল বাহিনীগুলি নারায়ণগঞ্জের ক্ষেত্রে যতটা দেরি করেছে, নোয়াখালীর ক্ষেত্রে ততটা দেরি করে নাই। নারায়ণগঞ্জে ক্রিয়েটেড যে প্রেসারটা ক্রিয়েটেড হয়েছে, সেটার ইম্প্যাক্ট আমরা নোয়াখালীতে পেয়েছি। সো দিস ইজ এ গুড সাইন। বিরতিতে যাব। আমি খুব সংক্ষেপে আপনার কাছ থেকে একটি কথা শুনে পরে বিরতির পরে আমি হায়দার আকবর খান রানা আপনার কাছে আসবো। যে সাবেক ডিসি এবং এসপির সঙ্গে কথা বলা হয়েছে বা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, গত 2 বছরে এই নূর হোসেনকে 11টি অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে তার আত্মীয় স্বজনদের মাধ্যমে। লাইসেন্স তো দেন মূলত ডিসি, জেলা প্রশাসক। তো আপনার কি মনে হয় যে এই যে জিজ্ঞাসাবাদ, এর মধ্যে দিয়ে এই প্রসঙ্গগুলো আসা উচিত যে কিসের ভিত্তিতে এই রকম একজন মানুষকে 11টি অস্ত্রের লাইসেন্স দেয়া হলো? আমাদের সমস্যাটা হলো যে আমরা টিওআর এর বাইরে তারা যাবে না, তাদের তো কমিটিকে একটা নিশ্চয়ই নিয়ম নীতি দেওয়া হয়েছে। কিন্তু আপনার আমার কনসার্নটা ইম্পর্টেন্ট। আমি মনে করি এগুলি রিভিউড হওয়া দরকার। কিসের ভিত্তিতে কে দেয়? আইনের নিশ্চয়ই কোনো ফাঁক ফোকর আছে, রাজনৈতিক প্রভাব তো অবশ্যই আছে, সেখানে টাকা পয়সা দেওয়ার ব্যাপার আছে। নূর হোসেন সন্ত্রাসী এটা বলে নিশ্চয়ই তাকে লাইসেন্স দেওয়া হয়নি, ন্যাচারালি সন্ত্রাসীকে তো দেওয়ার কথা না। কিন্তু আমি এখানে একটা ইম্পর্টেন্ট মনে হয় যে আমাদের সাংবাদিকতার জীবনে আমি কিন্তু কখনো দেখি নাই যে লাইসেন্স করা অস্ত্র দিয়ে কেউ তার নিজের নিরাপত্তা নিশ্চিত রক্ষা করতে পেরেছে এটল। আমার 33 বছরের সাংবাদিকতায় আমি এরকম একটি রিপোর্টের মুখোমুখি হই নাই। কিন্তু আমি উল্টোটা হয়েছি যে এই অস্ত্রগুলি অন্যায় কাজে ব্যবহার হয়, নিজের পরিবারের লোক আত্মহত্যা করে, নিজেদের মধ্যে কেউ কাউকে মেরে ফেলে, বা ভুলবশত
গুলিতে মারা যায়। এই ধরনের ঘটনা 33 বছরে আমি দেখেছি। সুতরাং এই অস্ত্র প্রাইভেটলি লাইসেন্স দেওয়ার জিনিসটাই টোটালি আবার রিভিউড হওয়া দরকার। দুজনকেই ধন্যবাদ। আমরা আবার আসছি আপনাদের কাছে আলোচনায়। প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমরা ফিরবো একটা বিরতির পর। আপনারা দেখছেন প্রাণ ফ্রুটো নিউজ অ্যান্ড ভিউজ। সময় অসময় ফ্রুটোময়। জোনে না থাকলে গলাবাজি করে লাভ নেই। শুধু প্লে সাবস্ক্রাইবারদের জন্য প্লে জোন। জয়েন প্লে জোন এন্ড এনজয় প্লে টু প্লে মাত্র আধা পয়সা প্রতি সেকেন্ড। প্লে জোনে জয়েন করতে SMS PZ to 9999। চলে আসো আর নতুন কিছু করো। বাংলা লিংক। তুমি দেখবা নদীর এপার আর তুমি দেখবা নদীর ওপার। এই ব্যাপারটা এইখানেই শেষ। আর সবাইকে বেলিসিমো সুপ্রিমো দাও। আমার জন্য পারফেক্টো। তাহলে আমার জন্য বিস্কুটও। আপনাদের এলাকার একটাই সমস্যা, ভালো জিনিস চেনেন না। পারফেক্টোর ক্রিমি স্ট্রবেরি নাটস আর সবশেষে ক্রাঞ্চি ওয়েফার। নতুন জিনিস শেখেন। কখনো চিন্তা করেছেন বিস্কুট তার ভেতরে আইসক্রিম? আপনি জানেন আমি কবে থেকে আইসক্রিম খাই? খামোশ। সুপ্রিমোর প্রিমিয়াম চকলেটি কোটের উপর নাটস আর ভেতরে স্ট্রবেরি, ভ্যানিলা বা চকলেট ফ্লেভারের সাথে রিচ ক্যারামেল। সুপ্রিমোর পরে কোনো কথা হবে না। আমি বাটার চকলেট আমন্ড চাই। প্রিমিয়াম ম্যাঙ্গো। এই তর্ক চলবেই, তবে আইসক্রিম যে হবে বেলিসিমো তা নিয়ে কোনো তর্ক নেই। বেলিসিমোর প্রতিটি আইসক্রিমে আছে 10% মিল্ক ফ্যাট, which is your favorite. আপনার বিশ্বস্ত সহযোগী। চুমুকে একশে হবে যখন তখন, পাওয়ারে হবে জয়, no more tension. Power, power, energy drink, power, 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 energy drink, power. পাওয়ার চুমুকে অ্যাকশন। জানি তাদের ভরসা আমি, আর আমার ভরসা আমার পরিবার এবং প্রাণ সরিষার তেল। প্রাণ সরিষার তেল থাকা মানে স্বাস্থ্যকর ও মজাদার সব খাবার, কারণ এর মোনো ও পলি আনস্যাচুরেটেড ফ্যাট কোলেস্টেরল কমিয়ে হার্ট রাখে সচল। আর এ কারণেই আমার ভরসা প্রাণ সরিষার তেল। সুস্বাস্থ্য ও স্বাদ দুটোই পরিপূর্ণ। Sun is burning, aha, aha, cool, cool feelings, oh, oh, প্রাণে প্রাণ জড়িয়ে হোক আরো মধুময়, সময় অসময় হয়ে যাক ফ্রুটোময়। সময় অসময় ফ্রুটোময়। চুমুকে একশে হবে যখন তখন, পাওয়ারে হবে জয়, no more tension. Power, power, energy drink, power, 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 energy drink, power. পাওয়ার চুমুকে অ্যাকশন। Sun is burning, aha, aha, cool, cool feelings, oh, oh, প্রাণে প্রাণ জড়িয়ে হোক আরো মধুময়, সময় অসময় হয়ে যাক ফ্রুটোময়। সময় অসময় ফ্রুটোময়। জানি তাদের ভরসা আমি, আর আমার ভরসা আমার পরিবার এবং প্রাণ সরিষার তেল। প্রাণ সরিষার তেল থাকা মানে স্বাস্থ্যকর ও মজাদার সব খাবার, কারণ এর মোনো ও পলি আনস্যাচুরেটেড ফ্যাট কোলেস্টেরল কমিয়ে হার্ট রাখে সচল। আর এ কারণেই আমার ভরসা প্রাণ সরিষার তেল। সুস্বাস্থ্য ও স্বাদ দুটোই পরিপূর্ণ। Sun is burning, aha, aha, cool, cool feelings, oh, oh,
ফ্রুটোময়। মন খারাপ করো না খো, ফোনে বহুত কান্নাকাটি করছি। নতুন বউ তো, আয় আয় ঝালমুড়ি খাই। অহন আবার পেঁয়াজ কাটো, মরিচ কাটো। প্রাণ ঝালমুড়ি থাকতে আবার ঝামেলা কি? বাহ, সব মশলাই তো মাহিন না। চালুটে এখনো মন ভার। আরে না, ওর মন তো ছাড়কা। প্রাণ ঝালমুড়ি, চটপটের সাথে ছটপট মজা। আপনারা দেখছেন প্রাণ ফ্রুটো নিউজ অ্যান্ড ভিউজ। বিরতির পর আবারও স্বাগত প্রাণ ফ্রুটো নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। আমরা কথা বলছি হায়দার আকবর খান রণ এবং নাইমুল ইসলাম খানের সঙ্গে। হায়দার আকবর খান রণ, আমরা যে আলোচনাটি করলাম, যেটা বলছিলাম যে আমরা অনেক দিন ধরে একই বিষয় নিয়ে আলোচনা করছি বা করতে বাধ্য হচ্ছি, ঘটনার মধ্যেই থেকে যেতে হচ্ছে। এই যে সংকটের মধ্যে, একটা সংকটের মধ্যে যে আমরা আছি তাতে তো কোনো সন্দেহ নেই, এবং বেশ জটিলতর সংকট, গুরুতর সংকট। উপায়টা কি, উত্তরণের পথটা কি? এখানে আরেকটু বলি যে আমাদের এই সংকটগুলো শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, দেশের বাইরেও ছড়িয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মিডিয়ায় আমরা সংবাদ হচ্ছি, মানুষের জীবন বাঁচাতে পারছে না। মার্কিন রাষ্ট্রদূত শঙ্কা প্রকাশ করছেন, ইউরোপিয়ান ইউনিয়ন শঙ্কা প্রকাশ করছেন, খুব সঙ্গত কারণেই করছেন। ঘটনাটা সত্য। এর একটা মানে উত্তরণের ক্ষেত্রে একটা আপাতত একটা সমাধান আছে, একটা দীর্ঘস্থায়ী সমাধান আছে। আপাতত সমাধানটা হচ্ছে যে এখানে গণতন্ত্রকে স্টাবলিশ করতে হবে। করতে গেলে এই যে 5ই জানুয়ারি নির্বাচন, এটাকে যদি বাতিলও না করা হয়, অন্তত মধ্যবর্তী নির্বাচন দেওয়া দরকার এবং আবার নতুন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করা দরকার। এক টেম্পোরারি। আর পার্মানেন্ট যেটা সলিউশন, সেটা হচ্ছে যে এই যে এখানকার যে অর্থনৈতিক ব্যবস্থা, যেটা মূলত লুটেরের উপর নির্ভরশীল, এটা শিল্প পুঁজি বিকাশ লাভ করেনি, সেইটাকে প্রতিহত করতে হবে, সেটাকে বাদ দিতে হবে। বাদ দিয়ে একটা গণমুখী, উন্নয়নমুখী, শিল্পমুখী আমাদের পুঁজিবাদী ব্যবস্থাই হোক, আমরা সমাজতন্ত্রের কথা আপাতত বলছি না, সেটা করতে হবে। সেটা একটা এবং সেটা আমার ধারণা এই যে দুটো বড় দল আছে এদের দ্বারা হবে না। একটা তৃতীয় শক্তির একটা অভ্যুত্থান হওয়া দরকার, অভ্যুদয় হওয়া দরকার। সেটা হলে হয়তো হতো। হ্যাঁ, একটা কথা আছে এই প্রসঙ্গে, এই প্রসঙ্গটাতে আমি কিন্তু মানে রণভাই যত তৃতীয় শক্তি বলতে কিন্তু আমি কিন্তু উত্তর পাড়ার কথা মিন করছি না, এটা পরিষ্কার। আমার যেটা মনে হয় যে অনেক কিছুর দরকার হবে না, যদি আমাদের পক্ষে সম্ভব হয় যে শুধু সমস্ত রিসোর্স, ব্যবসা বাণিজ্য, চাকরি, নিয়োগ, পদোন্নতির পুরো বিষয়টা শুধু যদি আমরা স্বচ্ছতা স্টাবলিশ করতে পারি, তাহলে এই স্থানীয় পর্যায়ে আর কোনো দাঙ্গা ফ্যাসাদের কোনো কারণটাই থাকবে না। মানে সে যে দাঙ্গা ফ্যাসাদটা করে, এটা তো তার একটা স্বার্থ হাসিলের জন্য। এই যে আপনি খুব চমৎকার কথা বলেছেন, স্বচ্ছতা, এই যে স্বচ্ছতা আমরা প্রতিষ্ঠা করতে পারি না, এটা কিন্তু বড় দাবি করলেন কিন্তু। না, আমি জানি, আমি বলতাম যে রণ ভাই আপনি তো অনেকগুলি কথা দিয়ে বসেছেন, আমি বলেছি যে এটা একটা কথা দিয়ে করা যায়, সেটা হলো স্বচ্ছতা প্রতিষ্ঠা। এখন প্রশ্ন হচ্ছে যে স্বচ্ছতা প্রতিষ্ঠা, এই স্বচ্ছতা কি আমরা প্রতিষ্ঠা করতে পারি না, নাকি আমাদের উপরের নেতৃবৃন্দ করতে চাই না? না, করতে চাই না। এটা এখন উপরের নেতৃত্বই তো মূলত দায়ী, কিন্তু এখন সর্ব লেভেলেই এটার পক্ষে লোক রয়ে গেছে, কারণ তাদের বেনিফিটস আছে এই সমস্ত ক্ষেত্রে। আমি হায়দার আপনার কাছে আসতে যাচ্ছিলাম যে আমাদের এই অঞ্চলে এখন ভারত যেহেতু একটা বিশাল বড় রাষ্ট্র এবং তার এখন শক্তির দিক দিয়ে, অর্থনৈতিক শক্তি বলি, সামরিক শক্তি বলি, প্রভাব প্রতিপত্তির কথা বলি, অনেক বড়ভাবে পুরো অঞ্চলকে তারা ডমিনেট করছে। বাংলাদেশের ক্ষেত্রে বলা হচ্ছে যে ভারত কি চাইছে সেটাই এখানে গুরুত্ব পাচ্ছে। সেই কারণে আমরা দেখছি আমাদের বড় দুটি রাজনৈতিক দল ভারতে নির্বাচন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কে কত আগে শুভেচ্ছা জানাবে এক ধরনের প্রতিযোগিতা চলছে। সেই ভারতে যে নতুন সরকার আসছে, এটা নিয়ে নানা রকমের জল্পনা কল্পনা আছে। কংগ্রেস যেভাবে ছিল সেইভাবে থাকবে কিনা, বাংলাদেশের ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি কি হবে, নিশ্চয়ই এই আলোচনাগুলোর মধ্যে আপনিও আছেন। আপনার আমি এখন তো আলোচনা অনুমান ভিত্তিকই বলবো। এই দলটি একটা প্রতিক্রিয়াশীল দল, কোনো সন্দেহ নাই, এবং কংগ্রেসের তুলনায় অনেক বেশি কি বলে মৌলবাদী, হিন্দুত্ববাদী, এর কোনো সন্দেহ নাই। তবে আমার ধারণা যে এই বাংলাদেশ ভিসাভিস বাংলাদেশ, তাদের পলিসি খুব যেটা হেরফের হয় বলে মনে হয় না। দেখেন, আমরা তিস্তার পানি পাইনি, আমরা তিস্তা চুক্তি এখন হবে কিনা, হলো সেটা আমাদের অনুকূলে হবে কিনা, আপনার কাছে কি মনে হয়? সেটা কংগ্রেসের সঙ্গে চুক্তি এই ভাগ ঠিক করা ছিল, রেশিও ঠিক করা ছিল যে এইভাবে চুক্তিটি হবে,
মমতার বিরোধিতা, কংগ্রেসের কিছুটা ঢিলেমির কারণে চুক্তিটা হয়নি। এখন কি হতে পারে বিজেপির অবস্থান থেকে? আপনি কি মনে করেন যে ওই চুক্তি এগিয়ে যাবে, নাকি আবার নতুন করে আলোচনা শুরু হতে পারে? কি মনে হয়? এটা বলা কঠিন, হয়তো আবার নতুন করে শুরু হবে আলোচনা, সেটা সম্ভাবনা আছে। কিন্তু আমরা আমাদের খুব যে ন্যায্য হিসাব পাবো সহজে, এটা মনে করার কোনো কারণ নেই। আমরা পদ্মার ক্ষেত্রেও পাইনি, এখানেও পাইনি। কিন্তু পদ্মায় তো একটা চুক্তি হয়েছে, মোটামুটি ভাবে সম্মানজনক একটা চুক্তি। সেগুলো ইতিহাস তো আমরা জানেন, কতদিন আগে চুক্তি ছাড়া ছিল, তারপরে ইত্যাদি ইত্যাদি, তারপরে যেটা হয়েছে সেটা কার্যকরী হয় না, এই সমস্ত বিষয়গুলো তো রয়েছেই। এই তিস্তার ক্ষেত্রেও এটা যদি হয়তো আলটিমেটলি একটা কিছু হবে, কিন্তু আমরা যে খুব সুবিধাজনক জায়গায় থাকবো মনে হয় না। তার কারণ হচ্ছে ওরাও ওদের চাপ সৃষ্টি করবে, বড় শক্তি, আর আমাদেরও নতজানু পররাষ্ট্রনীতি এটার জন্য দায়ী। তারপরে ধরেন টিপাই মুখ বাদ রয়েছে। আর দেখেন আজকের কাগজে আছে সুন্দরবনে এখানে কয়লাই হচ্ছে। কেন বাবা, তোমাদের ওখানে করো না কেন? ওদের ওখানে না, ওখানে করতে পারে না। সেটা তো শুধু ওরা করছে না, এটা তো আমরাও করছি, আমাদের দেশীয় কোম্পানি তো করছে। আর সেই কথা তো বলছি আমি, আমাদের সুন্দরবন থেকে আর একটু দূরে নিয়ে গিয়ে 15 মাইল দূরে নিয়ে, আমি জানি না 15 মাইল দূরে নিয়ে গিয়ে বা 20 মাইল দূরে নিয়ে করলে অসুবিধাটা কি? ট্রান্সপোর্ট কস্ট কিছুটা হয়তো বাড়বে, হ্যাঁ, তো সেটুকুও দিতে রাজি না। আর সুন্দরবনে এখানে করতে হবে। আমরাও বলছি, আমাদের গভর্নমেন্টও বলছে। আমরা শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেছিলাম ইলেকশন আগে, উনি আমাদের অনেক যুক্তি দিয়ে অনেক দিয়ে দেখালেন যে এটার দ্বারা কোনো ক্ষতি হয় না, কিন্তু আসলে তা নয়। আমাদের বৈজ্ঞানিকরা বলছে, পরিবেশবিদরা বলছে যে মারাত্মক ক্ষতি হয় বলে ওদের সুন্দরবনে কিন্তু করা হয়নি। তো এখন এই ধরনের চাপগুলো থাকবে। আমরা ধরেন ওদেরকে ট্রানজিট দিয়ে দিয়েছি না, আনুষ্ঠানিকভাবে ট্রানজিট দেইনি, যেটুকু দিয়েছি, এবং এটা দেওয়ার পক্ষেও আমি দেবো না কেন, বন্ধু দেশ, ওয়াই নট। কিন্তু দেখানোর ডিমান্ড, এটা আমরা বন্ধুত্বের কারণে দিতে পারি, কিন্তু হোয়াট উই ক্যান ডিমান্ড সেটা হচ্ছে ভাটির দেশ হিসাবে আমার কিছু ন্যায্য অধিকার আছে। একটা কনভেনশন হয়েছে 96 একটা জাতিসংঘে একটা কনভেনশন হয়েছিল এই ওয়াটার ইউজের ক্ষেত্রে, নন নেভিগেশন ওয়াটার ইউজের ক্ষেত্রে একটা কনভেনশন হয়েছিল। সেই কনভেনশনে মানে পাশ হয়েছিল জাতিসংঘের ভোটে, সেখানে চীন ভোট দেয়নি। মানে বিষয়টা কি ছিল? সেটা বিষয়টা ছিল এই যে ভাটির দেশ, মানে পানির ন্যায্য হিস্যার ক্ষেত্রে, হ্যাঁ, এই ক্ষেত্রে বিষয়টি ঠিক শুধু আগের থেকেই আছে, অনেক আগের থেকে। বাংলাদেশ আর ভারতের বিষয়, এটা আন্তর্জাতিক রীতি অনুযায়ী আমাদের পানি পাওয়ার কথা। আমার কথাটা একটু বলি, সেটা হচ্ছে সেইখানে আমরা ভোট দিয়েছিলাম ওটার পক্ষে। আচ্ছা, অ্যাবস্টেন্ট ছিল ভারত পাকিস্তান উভয়, আর এগেনস্টে ছিল চীন, রুয়ান্ডা আর টার্কি। যাই হোক, এগেনস্টে যারা ছিল তারা খুব অন্যায় করেছে। যাই হোক, এখন ওটা আইনে পরিণত হতে গেলে 35টি দেশের সিগনেচার লাগে, মানে সই করতে হবে। 34টি দেশ সই করে ফেলেছে, একটি দেশ হলেই হয়। আমরা ভোট দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত সই দিইনি। এর মধ্যে আওয়ামী লীগ গভর্নমেন্ট আসলো, 2বার আসলো, 3বার আসলো, বিএনপি গভর্নমেন্ট আসলো, সামরিক সরকারের দ্বারা, সামরিক বাহিনী দ্বারা সমর্থিত সরকার আসলো, এই সইটা হচ্ছে না। ওয়াই? আমাদের দুর্বলতা। ইন্ডিয়া অখুশি হবে, তাদেরকে খুশি রাখতে হবে। সো ইন্ডিয়া বড় দেশ, ঠিক আছে, মানি বড় কিন্তু আমরাও তো স্বাধীন দেশ, এবং আমাদের একটা মর্যাদা বোধ আছে, এবং অত সহজ না। আমরা যদি ঘাটতারা করে দাঁড়াতে পারি এবং নীতির ভিত্তিতে, যৌক্তিকতার ভিত্তিতে দাঁড়াতে পারি, তাহলে অত সহজ না। কিন্তু আমরা দাঁড়াচ্ছি না, দোষটা আমাদেরই। নতুন সরকার শপথ নিচ্ছে, অনেক আলোচনা আছে। হায়দরাবাদ খান রণ যে দিকটাতে বললেন, আমাদের কিছু একটি হচ্ছে যে অনেক রকমের বিষয় আছে, আরেকটি হলো সুনির্দিষ্ট কিছু বিষয় আছে এখন আমাদের সামনে আছে। আমাদের ল্যান্ড বাউন্ডারির একটা ব্যাপার আছে, তিস্তা চুক্তির একটা ব্যাপার আছে, বাণিজ্যিক কিছু ব্যাপার আছে, সীমান্তে কাঁটাতারের বেড়া গুলি করে বাংলাদেশের মানুষ হত্যা, নানাবিধ বিষয় আছে। বিষয় নিয়ে আমাদের যারা গত সরকার, এই সরকার এক ধরনের আলোচনা এবং সমালোচনার মুখে আছেন। বিজেপি ক্ষমতায় আসলে কি হবে সেটা নিয়ে নানা জল্পনা কল্পনা ছিল। এখন শপথ নিচ্ছেন, আজকেই শপথ নেবেন, সেখানে আবার শপথটাও বিশেষ নজিরবিহীনভাবেই হচ্ছে। আপনার পর্যবেক্ষণ? আমার এটা নিয়ে তো ভাবতেই হচ্ছে, যেহেতু আমরা কথাও বলি। আমার যেটা মনে হয় যে একটা চেঞ্জ তো আসবেই। এই চেঞ্জটা যেটা নীতির মৌলিক চেঞ্জ না, কিন্তু নীতি ইমপ্লিমেন্টেশনে যে কনসিডারেশনস, এগুলি হয় নেতৃত্বের বৈশিষ্ট্যের কারণে হয়। এটার প্রায়োরিটাইজিংটা হয় নেতৃত্বের বৈশিষ্ট্যের কারণে।
সরকারের দলের অবস্থানের কারণে এগুলি তখন কাজ করে, কিন্তু মূল নীতিটা আমি রণ ভাইয়ের সাথে একমত, ভারতের বড় কোনো চেঞ্জ হওয়ার কিছু নাই। আরেকটা এখানে ফ্যাক্টর আছে যে আমাদের নেতাদের, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সাথে ভারতের সরকারের একটা নিবিড় পারিবারিক সম্পর্ক ছিল কংগ্রেস সরকারের সাথে। সেই জায়গাটাতে একটা বড় গ্যাপ তৈরি হবে এবং এইটার গ্যাপটা বহুমাত্রিক। একেবারে স্বচ্ছন্দে কথা বলার পরিবেশ আর থাকবে না, এখন এটা হয়ে যাবে এটা আর যে কোনো একটা বিদেশি সরকারের মতো সেখানে প্রফেশনালি কথা বলতে হবে। মূলত ওই যে যেটাকে বলে প্রাইভেট একটা রিলেশনশিপের যে ইয়েটা, মানে স্বচ্ছন্দ একটা পরিবেশ, সেটা হবে না। মনে করেন প্রণব মুখার্জির মাধ্যমে বাংলায় কথা বলে, মন উজাড় করে কথা বলে যে সুবিধা বা একটা পক্ষপাতিত্ব অ্যারেঞ্জ করা যেটা সম্ভব ছিল, এটা এখন যেহেতু প্রণব মুখার্জি এখন আসলে আর সরকারি দলের না, তার অবস্থাটা না থাকলেও সেই ইনফ্লুয়েন্সটা আসলে কোনো ইনফ্লুয়েন্সই তার থাকবে না মোস্টলি। তো আমি এই জন্যই বলছি, সুতরাং এটা একটা পরিবর্তন করবে। আরেকটা কারণও আছে, আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে ভারত এই এলাকাতে প্রতিবেশীদের মধ্যে মূলত কনসার্ন, এক নাম্বার কনসার্ন হচ্ছে তার চায়না। আবার যদি সার্ক বিবেচনা করেন সেখানে তার এক নাম্বার ফোকাস হচ্ছে পাকিস্তান, নট বাংলাদেশ। এবং যার ফলে আপনি দেখেন ভারতের মিডিয়াটা যদি খেয়াল করেন, এই মানে তার অভিষেকের শপথ গ্রহণ অনুষ্ঠানে দাওয়াত দেওয়া নিয়ে যদিও বলা হচ্ছে সার্কের সবাইকে, সব সরকার প্রধানকে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু মোস্ট অফ দি আলোচনা কিন্তু পাকিস্তানের সরকারকে নিয়ে, নওয়াজ শরীফ যাবেন আসবেন কি আসবেন না, না আসলে কি হবে না হবে, এগুলি তাদের একটা অবসেশন আছে অ্যাবাউট পাকিস্তান, এবং পাকিস্তানেরও আছে অ্যাবাউট ইন্ডিয়া। তো ওই জায়গাতে আমরা একটা যদি ছবির সাথে তুলনা করি, ক্যামেরা ক্লিক করার, আমরা কি করি, ফোকাস করি। তো ভারতের ফোকাসে কিন্তু পাকিস্তান, ফ্রেমে বাংলাদেশও আছে কিন্তু ফোকাসে বাংলাদেশ নাই। এইটাও কিন্তু এডিশনাল চ্যালেঞ্জেস। তার মানে আমরা এখন প্রফেশনালি ডিল করতে হবে, এবং প্রফেশনালি ডিল করতে গেলে যেটা দরকার হয় আপনার ইন্টিগ্রিটিটা। আমি যদি আমার মর্যাদার সাথে যাই, দক্ষতার সাথে যাই, মর্যাদা এবং দক্ষতা নিয়ে যদি আমরা যাই তাহলে সুযোগ আছে। আরেকটা কনসিডারেশন আছে, মমতার কারণে কংগ্রেস পারে নাই, মমতার সাথে কিন্তু কংগ্রেসের সম্পর্ক ভালো ছিল, তারপরেও পারে নাই। মমতা যে দেয় নাই এটা কমপ্লিটলি তার ন্যারো পলিটিক্যাল অর সেলফিশ পলিটিক্যাল ইন্টারেস্টের কারণে। সেই ইন্টারেস্টে কিন্তু মমতা জয়ী হয়েছে, মমতার অবস্থান ভালো হয়েছে, পশ্চিমবঙ্গে আরো সুদৃঢ় হয়েছে। কেন্দ্রে মোদি জয়ী হয়েছে, সেটা কংগ্রেসের হার, মমতার কিন্তু হার নয়। তো সেই ক্ষেত্রে স্ট্রঙ্গার মমতাকে অফেন্ডেড করে কেন্দ্র কি এখন দিতে পারবে? যদিও ওখানে আর্গু করেন যে যেহেতু মোদি কংগ্রেসের চাইতে বেশি শক্তিশালী, এককভাবে সরকার গঠন করেছে, সুতরাং মোদির পক্ষে ডিসিশন নেওয়া ইজি হবে। দিস ইজ ট্রু, কিন্তু কোন ডিসিশনটা উনি নিবেন এটা তো উনি আবার ওনার স্বার্থ, ওনার দীর্ঘমেয়াদী স্থানীয় আভ্যন্তরীণ আন্তর্জাতিক অনেক স্বার্থ দেখবেন। ফাইনালি আর একটা অবজারভেশন হচ্ছে যে এই মোদি শেষ করতে হবে, এই মোদি কিন্তু পশ্চিমাদের সাথেও সুসম্পর্ক করবে, তার সাথে তার ব্যক্তিগত বিরোধ যাদের ছিল, অপছন্দ যাদের ছিল, সেই পশ্চিমাদের সাথে যেহেতু আবার বর্তমান আমাদের সরকারের একটা ডিসকমফোর্ট আছে এবং মোদিরও আছে, মোদি যদি পশ্চিমাদের সাথে সম্পর্ক করতে গিয়ে আমাদের সরকারের ডিসকমফোর্ট আর একটু বাড়িয়ে দেয়, আমি খুব অবাক হব না। কমাতেও তো পারে, হ্যাঁ কমাতেও তো পারে, সেও কমালো আমরাও কমালাম। না না, মুশকিলটা হলো এখানে সে যদি পশ্চিমাদের সাথে সুসম্পর্ক করতে যায় তাহলে পশ্চিমাদের কথা গ্রহণ করতে হবে তাকেও, সেটা হলে আবার এখানে একটা এখানকার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসতে পারে। তো আমি বলছি, আমি যেভাবে বলছি এক্স্যাক্টলি না, এরকম অনেক কনসিডারেশন নিয়ে কি হবে এটা আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি দেখার জন্য। সুনির্দিষ্ট করেই বলেছেন যেটা বলতে চাই, চ্যালেঞ্জেস ছিল সুনির্দিষ্ট করেই বল। আমরা শেষ করব হায়দার আকবর খান রানা আপনার বক্তব্য দিয়ে। আমরা বেশ কয়েকটি প্রসঙ্গ আলোচনা করলাম যে ভারতের ক্ষেত্রে, এই ক্ষেত্রে বলা হয় যে যেহেতু ভারতের সমর্থনের উপরে আমাদের এখানে সরকারে থাকা বা না থাকার এই ব্যাপারগুলো এখন অনেক বেশি আলোচিত। এরকম একটি অবস্থার থেকে নতুন সরকারের সঙ্গে যদি আমাদের দর কষাকষি বা কিছু একটা পাওয়া বা আলোচনা করতে হয়, সেই সক্ষমতা আমাদের আছে কি না, না থাকলে কি করা উচিত? আমার মনে হয় বর্তমান সরকারের নাই, তার কারণ তার গণভিত্তিই নাই। ফলে সে আরও বেশি করে নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করবে, যেটা খুব আমার জন্য খুব খারাপ হবে। করা উচিত
কি করা উচিত সেটা সরকার করবে না, আমার কথা বলতে করবে না, তো তবু বলে দেন। করা উচিত হচ্ছে তার মানে নীতির ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে, বন্ধুত্বের ভিত্তিতে আমাদের সম্পর্ক স্থাপন করা উচিত, আমাদের ন্যায্য দাবিগুলো আদায় করা উচিত। সরকার তো বলে, এখন আপনি যে কথাগুলো বলেন, সরকার তো বলে যে তার ভিত্তিতেই চলছে। বললে তো হবে না, আমরা দেখছি ঘটনাটা উল্টো। আমরা দেখছি সবসময় নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করে চলেছে। বিএনপিও যে বাইরে খুব হইচই করে, কিন্তু কার্যক্ষেত্রে বিএনপিও যে খুব মানে জোরের সঙ্গে দাঁড়ায়, কথাটা সত্য নয়। আমার কিন্তু এটা মনে হয় যে এই আওয়ামী লীগ সরকারের লেজিটিমেসির যে ক্রাইসিসের কথা বলি, এটা একটা ক্রাইসিস বটে, বাট এইটা উত্তরণের জন্য অন্যান্য গুণাবলী যদি দেখাতে পারে, অন্যান্য মেরিট দেখাতে পারলে, যেটাকে অনেকে ব্যাখ্যা করেন যে তাদের তো 5ই জানুয়ারি ম্যান্ডেট পাওয়া হয় নাই, কিন্তু প্রতিদিন ভালো কাজ করে দৈনিক ভিত্তিতে, সাপ্তাহিক ভিত্তিতে, মাসিক ভিত্তিতে একটা ম্যান্ডেট মানুষের কাছ থেকে পাওয়া যেতে পারে। সেই ম্যান্ডেটটা হচ্ছে স্বস্তির। সেটা এই কয়েক মাসে কি সেই আলামত? না না, সর্বশেষ মাসগুলিতে আলামতটা নেগেটিভ, কিন্তু শুরুর দিকে কিন্তু আলামত কিছু ভালো ছিল, যেখানে যার ফলে আওয়ামী লীগ কিন্তু অনেকখানি আন্ডার কন্ট্রোল নিয়ে আসতে পেরেছিল। কিন্তু ইউ আর ভেরি রাইট, সর্বসাম্প্রতিক সিচুয়েশনগুলি আবার অন্যরকম বলছে। এখন দেখার বিষয় সামনের দিনগুলিতে আওয়ামী লীগ ট্যাকেল করে কিভাবে। নাঈমুল ইসলাম খান এবং হায়দার আবগর খান রনা, আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। আমরা যে কোনো সম্পর্কই, দেশের ভেতরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বস্তিদায়ক থাকবে, জনমানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হবে, সেটি তো একেবারে আমার জনমানুষের অবশ্যই খুব বড় রকমের প্রত্যাশা। সেই জায়গাটি এখন প্রশ্নের মুখে পড়েছে। পাশাপাশি আন্তর্জাতিকভাবে প্রধানমন্ত্রী জাপান সফর করছেন, সেই সফর নিয়ে অনেক কিছু জানা যাচ্ছে যে অনেক কিছু হতে পারে। শেষ পর্যন্ত দেখতে হবে যে সেখান থেকে আমরা কি পেলাম এবং কি পাওয়ার সম্ভাবনা তৈরি হলো, সেটার ফলো আপ হলো কিনা। সর্বশেষ ভারতের সঙ্গে অবশ্যই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তবে সেটা সমমর্যাদার ভিত্তিতে, এবং যে অমীমাংসিত বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে আমাদের যারা দেশ পরিচালনা করছেন তারা যেন যোগ্যতার সঙ্গে, দক্ষতার সঙ্গে, আত্মমর্যাদা বজায় রেখে যেন এই দাবিগুলো করে যেন সেগুলো আদায় করতে পারে, সেগুলো যেন আমরা পেতে পারি, সেই রকম একটি জায়গাতে আমরা থাকবো, এটাই আমাদের প্রত্যাশা। প্রাণ ফুটো নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানের প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকলেন, ধন্যবাদ আপনাদের সবাইকে।